বন্দে মাতারাম। সমস্ত ছাত্রছাত্রীকে ৮০তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সমস্ত বীর সংগ্রামী যাদের আত্মবলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাদেরকে জানাই সহস্র কোটি প্রণাম। এই জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো যেটা হচ্ছে কনস্টেবলের যে কাট অফ, এটা নিয়ে তোমরা অনেকে বলেছো যে কাট অফের ব্যাপার কি হতে পারে, যে 7% ধরে কি হেরফের হবে বা কি প্রভাব পড়বে। তার আগে আরো কতগুলো জিনিস জানিয়ে রাখি, যে অনেকে যারা একটু কনফিউজ হয়ে আছো যে ওবিসি সার্টিফিকেট নাকি সবার বাতিল হয়ে গেছে বা এরকম কিছু একটা বলছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এ আর বি বলে থাকলো না, এখন শুধুমাত্র ওবিসি একটাই, সেটা হচ্ছে 7%। যারা এর আগের বার পুজোর আগে বা পরে রিভ্যালিডেশন করেছিলেন নতুন করে আবার, ঠিক আছে, হয়তো অনেকের এ বা বি লেখা আছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখন কোনো কিছু সার্টিফিকেট তোমাদেরকে করতে হবে না, শুধু এইটুকু দেখো যে জনজাতি অর্থাৎ যে সাবকাস্টের কথা বলা আছে সেই সাবকাস্টটা তোমার তার অন্তর্ভুক্ত, ওবিসির অন্তর্ভুক্ত পড়ছে কিনা, এইটুকু শুধু জাস্ট দেখো। আর যাদের ওবিসি বাতিল হয়ে গেছে তারা যদি কেউ ইউডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে থাকো মানে হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আর একটা কি দুটো নতুন জনজাতি যুক্ত হয়েছে, তাদের ক্ষেত্রে শুধু উইন্ডোজ এডিট উইন্ডো ওপেন করা হয়েছে, সমস্ত ওবিসির ক্ষেত্রে নয়। অর্থাৎ যাদের ভ্যালিড আছে তাদেরকে এখন কিছু করতে হবে না। এবার ব্যাপারটা হচ্ছে দেখো যে কাট অফের যে ব্যাপারটা, আর সেই সঙ্গে বলে রাখি যে ডব্লিউপি, কেপিএসআই, ডব্লিউপি কনস্টেবল, কেবি কনস্টেবল সবই 7% ধরে সেইভাবে করতে হবে। এখন কোনো রিভ্যালিডেশন বা কিছু করার দরকার নেই, শুধুমাত্র দেখে নাও যে তোমার ভ্যালিড আছে কিনা, ব্যাস, এখন চুপচাপ থেকে যাও। এবার কাট অফের যে ব্যাপারটা দেখো, যে খুব একটা যে কাট অফের আহামরি হেরফের পড়বে বলে আমার মনে হয় না। তার আগে একটা জিনিস বলে দিই যে রিভাইজ যে ভ্যাকান্সি বেরিয়েছে তাতে এখানে কি দেখতে পাচ্ছ যে ওবিসি এ বি যে আলাদা করে ভ্যাকান্সি ছিল সেটা আর নেই, শুধুমাত্র কি দেওয়া আছে যে ওবিসি ভ্যাকান্সি আছে 7% ধরে যেটা আছে সেটা হচ্ছে 252। আমি শুধু মেল ক্যান্ডিডেট বলছি, কেন, তার কারণ হচ্ছে ফিমেল মানে ফিমেল হয়তো অনেকে বলবে আমার এই নাম্বার আছে পাবো কিনা, তাদের উদ্দেশ্যে বলে দিই যে ফিমেল সবাই চাকরি পেয়ে যাবে। এতদিন যেটা ফিমেল জেনারেল ক্যাটাগরি বলছিলাম, ইউআর ক্যাটাগরি অনেকে হয়তো কিছু জন পাবে না, ফিমেল ক্যাটাগরির রিজার্ভ ক্যাটাগরিতে সবাই পেয়ে যাবে, এমনকি আমার মনে হয় যে যতজন পাস করেছে সবাই পেয়ে যাবে। তবে এই ব্যাপারটা আমি নিয়ে পরে আসছি, আমি শুধু এখন মেল ধরে বলছি যে মেল ওবিসি সিট কতগুলো আছে, সেটা আছে 252, এক্সেমপ্টেড ক্যাটাগরি 155, এটা আছে, কিন্তু ওবিসি এ আর নেই, ঠিক আছে, শুধুমাত্র ওবিসি হয়ে গেল। আর জেনারেল দেখো যে জেনারেল 840 ভ্যাকান্সি আনরিজার্ভড ছিল, এখন হয়েছে 1092, 1092, অর্থাৎ 252টা সিট আনরিজার্ভডে কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। এবার এখানে চলে এসো, দেখো যে যারা অর্থাৎ ওবিসি এ বি যখন আলাদা আলাদা করে কাট অফ হয়েছিল, ঠিক আছে, আলাদা আলাদা করে যখন কাট অফ হয়েছিল রিটেন এক্সামিনেশনে অর্থাৎ মাঠে যাওয়ার জন্য, তখন কি হয়, মোটামুটি যেটুকু ধরেছিলাম যে 12,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আছে, তো ওই 80,000 মতো পাস করিয়েছিল, মানে ধরে রাখতে পারো যে 60,000-এর কাছাকাছি পাস করিয়েছিল, মানে 5-6 গুণ। সব ক্যাটাগরিতে তো আর সমান সংখ্যার ক্যান্ডিডেট পাওয়া যায়নি, ঠিক আছে, মানে এরকম ভাবলে হবে না যে 5-6 গুণ পাস করেছে তা না, যেগুলো রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের ক্যান্ডিডেটই যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায় না। তো মোটামুটি ধরে রাখতে পারো 7-8 গুণ বা 10 গুণও কোনো কোনো ক্যাটাগরিতে ডাকা হয়েছে, এরকমটাও হতে পারে। আমি একটা স্ট্যান্ডার্ড মান 8 গুণকে নেওয়া হয়েছিল সেরকমটাও ধরে নিই। তো ওবিসির ভ্যাকান্সি কত ছিল, তো ওবিসি এ মোটামুটি 252টা মতো ছিল, যার 8 গুণ যদি করি আমরা পাই হচ্ছে 1600-1700 ক্যান্ডিডেট, এরকম হয়, 1600-1700 ক্যান্ডিডেট হয়। মানে বেশিরভাগ তো সার্টিফিকেট বলতে ওবিসি এ ক্যাটাগরি, মানে 2011-এর পরে যারা হয়েছিল তাদেরই বেশিরভাগ সব বাতিল হয়ে গেছে। আমি ধরে নিলাম যে এই 1600 ক্যান্ডিডেট যারা শুধুমাত্র ক্যাটাগরিতেই পাস করেছিল, কারণ নর্মালি কি হয় যে 8 গুণ বলতে কি হয়, যে ক্যাটাগরির যত সিট থাকে সেই সাপেক্ষে তার তত গুণকে কোয়ালিফাই করানো হয়, আর তার থেকে যে ক্যাটাগরিটি যারা বেশি নাম্বার পেয়ে যাবে তারা তো সব ইউআরে চলে যাবে। তার মানে 1600 যে ক্যান্ডিডেট কাটাই কাটাই যারা পাস করেছিল, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির থেকে কম নাম্বার মার্কস ছিল, সেই 1600 ক্যান্ডিডেট তো প্রথমেই আউট। এবং সেই সঙ্গে হচ্ছে কেউ যদি এজের ছাড় নিয়ে থাকে, এজের ছাড় নিয়ে পেয়েছিল, যদি ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এজের ছাড় যারা নিয়েছিল তারাও বাতিল। মানে ধরে রাখতে পারে যে 2000 মতো ক্যান্ডিডেট এখানে বাতিল। তাহলে যতটুকু আমরা জানি যে প্রায় 16,000 মেল ক্যান্ডিডেটের মধ্যে প্রায় 16,000 কি 17,000 ক্যান্ডিডেট যারা মাঠ রান পাস করে আছে। 2000 ক্যান্ডিডেট বাদ চলে গেলে ভ্যালিড ক্যান্ডিডেট কতজন থাকলো, সেটা হচ্ছে মোটামুটি 14,000 থাকলো। এগুলো সব মেল ধরেই বলছি। এবার একটা জিনিস দেখো যে খুব একটা হেরফের এর ক্ষেত্রে হবে না, কারণ এখন তো ওবিসি এ বাদ দিয়ে কি হয়েছে, ওবিসি এ বাদ দিয়ে শুধুমাত্র ওবিসি হলো, তাই তো, শুধুমাত্র ওবিসি হলো, কিন্তু ওবিসির কি
পার্সেন্টেজ বাড়লো না, আগেও 7% ছিল, এখনো কি হচ্ছে, এখনো 7%ই থাকছে, এখনো 7%ই থাকছে। তাহলে যে ক্যান্ডিডেটরা কাটাই কাটাই পাস করেছিল তারা নিজের ট্রেডে পাস করেছিল, ঠিক আছে, নিজের ক্যাটাগরিতে পাস করেছিল, তারা এমনিতেই আউট হয়ে গেল। এবার ব্যাপারটা কি হবে, কিছু তাও কম হবে, কেন, তার কারণ হচ্ছে ইউআর ক্যাটাগরি 252টা সিট বেড়ে গেল, ঠিক আছে, 252 সিটটা বেড়ে গেল, 252 সিটটা বেড়ে গেল। আর যে সমস্ত ওবিসি এ বা বি যাই হোক না কেন, যারা ক্যাটাগরি নিয়ে পাস করেছিল, হয়তো ইউআরে পাস করেছিল কিন্তু এখন আর ক্যাটাগরি থাকছে না, তার মানে কি, তারা যদি খুব ভালো স্কোর না করতে পারে তাহলে কি হচ্ছে, তারা মেরিট থেকে ছিটকে যাবে। তো এই কারণের জন্য কি হচ্ছে, বেশ কিছুটা অবশ্যই হেরফের হবে, কিন্তু আহামরি খুব একটা হেরফের হবে না। দেখো এর আগের বারে যদি আমরা দেখি, তাহলে এর আগের বারে মোটামুটি 16 থেকে 16.5 নম্বর ইনক্রিজ হয়েছিল, ঠিক আছে। এর আগের বারে যে কাট অফ ছিল 42 পয়েন্ট সামথিং হবে, সেখান থেকে প্রায় 58.75 বা এরকম কিছু একটা ইনক্রিজ হয়েছিল, যে 16.5 যতদূর আমার মনে পড়ছে, যে 16.5 এরকম নাম্বার ইনক্রিজ হয়েছিল আফটার ইন্টারভিউর পরে নাম্বার যোগ করে। তো আমরা যদি এবার ধরেও নিই যে 16.5 থেকে 1.5 নাম্বার কমলো, অর্থাৎ 15 নাম্বার ইনক্রিজ হলো, তাহলে 15 নাম্বার যদি ইনক্রিজ হয় 15, তাহলে সেই ক্ষেত্রে হয় যেটা, সেটা হচ্ছে 63। আগে যেটা বলেছিলাম যে 63 64 এরকমটা হতে পারে, কিন্তু এখানে একটা গল্প আছে, সেটা হলো এইবারে একটা পরীক্ষা প্রথমেই মেন পরীক্ষা হয়ে গেছে, এবং মেন পরীক্ষা হয়ে গেছে আর কোশ্চেন যথেষ্টই স্ট্যান্ডার্ড লেভেলের ছিল। অন্যান্য বার কি হয়, অন্যান্য বারে অনেকটা আকাশ পাতাল হেরফের ছিল, হয়তো দেখা গেল যে প্রচুর ক্যান্ডিডেট যারা হয়তো 60+ নাম্বার পেয়ে বসেছিল, এবার মনে হয় যে 50 মানে 60-র নিচেই বেশিরভাগ ক্যান্ডিডেটের নাম্বারটা, মার্কসটা ছিল আছে। অর্থাৎ এই যে নাম্বারের মানে বৈষম্য, একটা ব্যবধান, সেই ব্যবধানটা অনেক ক্ষেত্রে কম হবে। আর আগে যেহেতু রিটেন পরীক্ষাটা হয়ে গেছে, তারপরে ইন্টারভিউ হয়েছে, তো এই সমস্ত কারণের জন্য যতটা ইনক্রিজ হওয়ার কথা ততটা হয়তো ইনক্রিজ হতো না। নর্মালি যদি আমরা বলি যে অন্যান্য বার যদি 16.5 ইনক্রিজ হয়ে থাকে, তাহলে এবার হয়তো এমনি 15 ইনক্রিজ হয়ে থাকবে, তাহলে 15 ইনক্রিজ হয়ে থাকবে। আবার হচ্ছে কি বললাম যে এবার ওবিসি সিট কিছুটা আরো, এই জেনারেল সিট আরো কিছুটা বেড়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি 14 নম্বর ইনক্রিজ হয় ধরে নিই, ঠিক আছে, 13.5 বা হচ্ছে 14 নম্বর যদি ইনক্রিজ মোটামুটি ধরে নিই, তো মোটামুটি ধরে রাখতে পারো যে 61.5 থেকে 62, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি এটা সেফ জোন বলে মনে হচ্ছে। যদি কম হয় তাহলে ভালো কথা, কম হতেও পারে, আমি কাউকে নিরাশ করছি না বা হয়তো বাড়িয়ে বা এরকম কিছু বলছি না, আমি বললাম যে 61.5 থেকে 62 যেটা, সেটা হচ্ছে সেফ জোন ইউআর এর ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য। এবার দেখো 252টা ভ্যাকান্সি বেড়ে গেছে, মানে আহামরি খুব একটা কমবে না, কারণ সব ক্যান্ডিডেট কি হয়, পয়েন্ট ফ্র্যাকশনে আস্তে আস্তে যারা মেরিট থেকে ছিটকে যাবে, ওই পয়েন্টে খুব জোর হলে 1 নাম্বার 1.5 নাম্বার এরকম কম হতে পারে, যে খুব মানে 3-4 নাম্বার 5 নাম্বার কমে যাবে এরকমটা আশা করি হবে না। তো এরকম হওয়ার কথা। এবার দেখো যে ওবিসি, এখন কি বললাম যে ওবিসি তো একটাই হয়ে গেল, সেটা হচ্ছে ওবিসি থেকে গেল। তো মোটামুটি ভাবে বলতে পারো যে এর আগেবার যেটা ছিল 1.5 নাম্বার কম ছিল ওবিসির সাথে জেনারেলের, মানে আনরিজার্ভ ক্যাটাগরি। তো আমরা যদি 2 নম্বরে যদি কম ধরে নিই, ঠিক আছে, 2 নম্বরে যদি কম ধরে নিই, মোটামুটি ধরে রাখতে পারো যে 60, ঠিক আছে, 60 ওবিসির ক্ষেত্রে মোটামুটি চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফাইনাল মেরিট লিস্টে নাম চলে আসবে, অর্থাৎ চাকরি পেয়ে যাবে। এবং এসসির যদি বলো, এসসির মোটামুটি যা নাম্বার আছে সেখান থেকে ধরে রাখতে পারো যে 13 থেকে 14 নম্বর ইনক্রিজ হতে পারে, 13 থেকে 14 নম্বর ইনক্রিজ হতে পারে, মানে ধরে রাখো যে 53 থেকে 54 এরকম একটা কাট অফ হওয়ার সম্ভাবনা। এসটি যেটা আছে, এসটি কত আছে, 32,500, এখানেও 13-14 নম্বর যদি ইনক্রিজ করো তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রায় 44 নম্বর এরকম হচ্ছে পেয়ে যাবে। আর ইডব্লিউএস এর কিন্তু ভ্যাকান্সি অনেক প্রচুর আছে, ইডব্লিউএস এর ভ্যাকান্সি কিন্তু তুলনামূলক প্রচুর, অনেক ভ্যাকান্সি রয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইডব্লিউএস ক্যান্ডিডেট মোটামুটি 48-42, ঠিক আছে, 42-44 সেফ জোন বলে মনে হচ্ছে। এবার বোঝা যাচ্ছে না, হয়তো দেখা যাবে যে প্রচুর তারপরে যদি আরো অনেকে প্রচুর সার্টিফিকেট বানিয়ে নিয়ে থাকে, বোঝা যাচ্ছে না, কিন্তু এর থেকে আর বেশি ইনক্রিজ, এমনিতেই 16 নম্বর ইনক্রিজ করে দিলাম, এতটা হয়তো ইনক্রিজ হওয়ার কথা নয়। তো এরকম একটা আশেপাশে যাওয়ার কথা, তো খুব একটা হেরফের হওয়ার কথা নয়। আর আবার ফ্রেশ করে আমি বলে দিচ্ছি যে ইউআর ক্যাটাগরি যারা আছে, ইউআর ক্যাটাগরি মোটামুটি 61.5 বা 61 থেকে 62 এরকমই, এর থেকে নিচে নিচে হয়তো নামতে পারে, কিন্তু বেশি 62 এর বেশি ক্রস করবে না। তার মানে আসল কথা এটাই দাঁড়াচ্ছে যে যারা ইউআর ক্যাটাগরি মোটামুটি 52-54, ঠিক আছে, 52-53 এরকম রিটেনের স্কোর আছে, আর ইন্টারভিউ খুব ভালো না হলেও মোটামুটি গুড, মানে ভালো হয়েছে, অর্থাৎ স্যাটিসফাইড আছো, সেই ক্ষেত্রে
8 থেকে 9, ঠিক আছে, 9 নম্বর ইজিলি পাওয়া যায়, মানে পেয়ে যাবে। তো অবশ্যই এক্সপেক্ট করতে পারো। আর যাদের ইন্টারভিউ খুব খারাপ হয়েছে এবার ক্যাটাগরি মোটামুটি, তাহলে 55-56 থাকলে পরে একটু বেশি ভালো হয়। তো যাই হোক, এইটুকু আমার যতটুকু ক্যালকুলেশনে বা যেটুকু মনে হলো এটুকুই। জানি না কতটুকু কি ঠিকঠাক হবে না হবে, মানে আরো অনেক বিজ্ঞ পণ্ডিত ইউটিউবে তোমরা আছো, অনেকে দেখছো, অনেকের মানে মানে ঠিকঠাক হবে না, তাদের মনের মতো হবে না, কারো ক্ষেত্রে আরো কম যেতে পারে, বেশি যেতে পারে, সেটা তোমাদের নিজেদের ব্যাপার। তো যাই হোক, এতটুকুই। আর ডব্লিউপিএসআই বা কেপিএসআই এই সমস্ত ব্যাপার নিয়ে পরবর্তী ভিডিও আসছে।